নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, প্রথমে বলি, গত পরশু দিন থেকে এই সিজন চেঞ্জের জন্য আমার একটু জ্বর এসেছিল। কালকে গা হাত পা এবং মাথায় প্রচন্ড যন্ত্রণা ছিল, মাথা তুলতে পারছিলাম না। তার জন্য আমি আপনাদের কাছে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। জানি ঘটনা বহুল সমস্ত বাংলাদেশ কালকে গিয়েছে, সেটা এখনো চলমান। অনেকে আমাকে মেসেজ করেছেন, অনেকে ফোন করেছেন, দাদা ভিডিও কই। আমি তাদেরকে বলেছি যে আমার অত্যন্ত শরীর খারাপ, আজকে ভিডিও না করতে পেরে আমার নিজেরও খুব খারাপ লাগছে। অপরাধী মনে হচ্ছে যে এতদিন লড়াই করার পর আসল যে সময় যখন এসছে তখন আমি কেন চুপ করে বসে গেলাম। কিন্তু কালকে সত্যি আমার ওঠার মতো ক্ষমতা ছিল না। আজকেও যে গায়ে জ্বর নেই তা নয়, গায়ে জ্বর আছে, গলা গার্গল করে করে কিছুটা পরিষ্কার হয়েছে। তো যাই হোক, এ নিয়ে আর বেশি কথা না বলে সিধে একেবারে খবরে চলে আসি। আমি আপনাদের বলেছিলাম যে ডক্টর ইউনুস বুঝতে পারছেন না যে আমাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে কি করে ঘিরছেন। এর আগের দিন আমি বলেছিলাম, তিনি হয়তো বুঝতে পারছেন না। ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট হ্যান্ডেল যারা করে, যে সোশ্যাল ক্যাম্পেইন যারা দেখে, তারা একটা পোস্ট করেছে। ট্রাম্প বলে দেন, তারা পোস্ট করেন, কারণ ট্রাম্পের অত সময় নেই। ট্রাম্প নিজে যেটা হ্যান্ডেল করে সেটা খুব কম হ্যান্ডেল করেন উনি এই সোশ্যাল মিডিয়া টিমটাই ওনার সমস্ত কথাবার্তাগুলো এইগুলো করে। তো যাই হোক, উনি যেটা লিখেছেন, হি ইজ মোহাম্মদ ইউনুস, নিউ ডিক্টেটর অফ বাংলাদেশ. He never contested any election. He never a student leader. He never the leader of the opposition. He never active in any politics. Then how did he suddenly become the dictator? The Biden administration got him the Nobel Prize, and with the funding of George Soros, conditions of civil war were created in Bangladesh. PM Sheikh Hasina's, উনি কিন্তু বলছেন পিএম, প্রধানমন্ত্রী, PM Sheikh Hasina's residence was attacked by miscreants and she was forced to leave the country. এবার উনি লাগিয়ে দিয়েছেন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট প্রাক্তন কর্মকর্তা মাইক বেঞ্চ। তিনি সাংবাদিক ট্যাকার কালসনের কাছে কার্যত সব ফাঁস করে দিয়েছেন। কি করেছে বাইডেন প্রশাসন। মার্কিন ঘাঁটি করার পরিকল্পনা, শেখ হাসিনা, মিলিটারি কু, রঙিন বিপ্লব, সজীব ওয়াজের জয়ের পিছনে লাগা, ট্রান্সজেন্ডার নৃত্য দল, এলজিবিটি গ্রুপ, বিএনপি ক্রিমিনাল গ্রুপ, সন্ত্রাসবাদী কিশোর গ্যাং সহ মোটামুটি সবকিছুই খোলাখুলি ফাঁস করে দিল এই আইন অমান্যকারী প্রান্তিক সংগঠন, যাদের এক করেছে এনইটি, আইআরআই এর মতো মার্কিন প্রতিষ্ঠানগুলো, যা হুবহু নকল কিউবান প্লটের মতো। কত বড় ষড়যন্ত্র ভাবুন। এবার 48টি গ্রুপ 304 জন পরিচালনা করে এবং অর্থ সহায়তা প্রদান করেছে, যার মধ্যে রয়েছে 170 জন রাজনৈতিক ব্যক্তি, আর 304 জনের মধ্যে রয়েছে অভিনয় শিল্পী, সাংবাদিক। কারা কারা জড়িত ছিল এই 5ই আগস্টের আগে এবং পরে, তাদের আচরণে সেটা প্রকাশ পেয়েছে। একেবারে খুল্লা তিনি একেবারে সমস্তকে প্রচুর পরিষ্কার করে দিয়েছেন। আমি তার ভিডিওর একটা অংশ আপনাদের শোনাচ্ছি। এই ভিডিওটা দেখলে, আপনারা শুনলে পরে আপনারা বুঝতে পারবেন যে মাই গড, এটা অনেক বড় লম্বা ভিডিও। আমি কিছুটা কেটে আপনাদের শোনাচ্ছি, সেখান থেকে আপনারা শুনুন যে কত টাকা কিভাবে দেওয়া হয়েছিল এই বাইডেন প্রশাসন এই ইউনুসকে দিয়েছিল, এবং এই সমস্ত যত সমন্বয়ক আছে, বিএনপি আছে, রাজনৈতিক নেতা আছে, সাংবাদিক আছে, তারপরে আপনার নৃত্যশিল্পী থেকে আরম্ভ করে যত শিল্পী গ্রুপ আছে, মার্কিন বাংলাদেশি ব্যান্ড আছে, তাদেরকে সবাইকে আমি গতকালকেও বলেছিলাম যে পরশুদিনকে, যে এদের সবাইকে অর্থায়ন করেছে বাইডেন সরকার, মিলিয়ন টাকা জুগিয়েছে, তার মধ্যে জর্জ সোরস একজন। This August, this year, there was
prime minister in Bangladesh who was basically ousted in a sort of military coup coupled with a color revolution. And Gray Zone News, Max Blumenthal's outlet, published this report that I've been talking about a lot for the past week because it's just a really, really clean example of all of the different facets of the dynamics I'm talking about, which is so basically starting in about 2018 through 2020, it appeared that U.S. statecraft was not particularly pleased with Sheikh Hasina winning this, the prime minister winning the election, and baseline assessments were submitted to the State Department about how to prop up the opposition group, the Bangladeshi National Party, the BNP, which was considered more favorable to U.S. interests. The leaked documents don't get too in the nitty gritty about what U.S. national interest is served, but there were many conflicts between that Bangladeshi prime minister and the U.S. foreign policy establishment. For example, it was revealed in WikiLeaks that Hillary Clinton, while she was Secretary of State, threatened to have the IRS do an audit of her son while she lived in the U.S. And that prime minister has come out publicly and said that, she believed that she was overthrown, because of, or basically there was a conflict around the construction of a U.S. military base in the region, which is a very common conflict that we have. Oftentimes, foreign countries don't like having a big fat U.S. military base installed, on. They don't want foreign troops on their soil. Who does? Right. They don't want 500 acres of their land. They don't want to provoke, foreign powers. This is what's playing out in Romania with George Askew and the cancellation of the elections. And it's just like a giant NATO base. ডক্টর ইউনূসকে এখানে পাঠানো হয়েছিল এই মেটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে। ডক্টর ইউনূস এখানে এসে তিনি তার প্ল্যানের সমস্ত খোলসা করেন কার সঙ্গে? মেহফুজ আলমের সঙ্গে। এবং আপনাদের সকলের স্মরণে আছে বিল ক্লিন্টনের ফাউন্ডেশনে গিয়ে এই মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানের যে মাস্টার সেই মেহফুজ আলমকে বিশ্বের সামনে তিনি উপস্থিত করেছিলেন যে ইনিই হচ্ছেন আসল ব্যক্তি। আসলে তিনি যেটা চেয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন যেটা চেয়েছিল, যেটা এখন পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে, যে 1971 সালে অপারেশন সার্চলাইট করে ইয়াহিয়া খান যেটা করতে চেয়েছিলেন সেটাই এখন উনি 2025 সালে অপারেশন ডেভিল হান্ট করে উনি করতে চাইছেন। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এখন আওয়ামী লীগের প্রতিরোধ। আওয়ামী লীগ মার খেতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এখন তারা প্রতিরোধের রাস্তায় ঢুকেছে। প্রতিরোধের রাস্তা না ধরলে পরে এদের আটকানো যাবে না। আমি বরাবরই বলে আসছি, আপনারা লাঠি বৈঠা যা আছে নিয়ে আপনারা মাঠে নামুন। এবার তারা সত্যি সত্যি মাঠে নেমে গিয়েছে। এখন গোপালগঞ্জের দিকে ঢুকতে পারছে না, প্রচুর মার খেয়েছে, গোপালগঞ্জের ধারে গায়ে যেতে পারছে না। গাজীপুরে গিয়েছে, গাজীপুরেও ব্যাপক মার খেয়েছে। এখন গাজীপুরের লোকেদের এত রাগ কেন? গাজীপুর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। গাজীপুরকে পুরো একেবারে যত ইন্ডাস্ট্রিগুলো ছিল এরা ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গাজীপুর কেন সারা বাংলাদেশের মানুষকে একেবারে বেকার করে দিয়েছে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। সুতরাং গাজীপুরের মানুষ এবার ধীরে ধীরে একত্র হয়েছে। আজ গাজীপুরের মানুষ শুধু এফেক্টেড নয়, এফেক্টেড কিন্তু হয়েছে পুরো বাংলাদেশের মানুষ। ফলে বাংলাদেশের মানুষ কিন্তু এবার ধীরে ধীরে একত্র হচ্ছে। ওই ডেভিল হান্ট দিয়ে বাংলাদেশের মানুষকে কিন্তু আটকে রাখা যাবে না। ডক্টর ইউনূস, আপনি ভুল পথে চলছেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে, স্টুডেন্ট মুভমেন্ট announces protest in Gazipur. Sarchis says today will be Awami League goons last day there. Awami League goons last day there. কালকে রাত্রিবেলা ওই ডেভিল হান্ট অপারেশন শুরু করে 40 জনকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর প্রথমে প্রতিরোধ করেছিল, তারপরে ডেভিল হান্টের নাম করে এই সেনাবাহিনীকে দিয়ে এই সমস্ত কলঙ্ক কিন্তু সেনাবাহিনীর ওপরে চাপাবে।
আপনি দেখে রাখবেন আপনারা সব কিছু ডক্টর ইউনূস কিন্তু লাস্টে ওই সেনাবাহিনী ওই ওয়াকারুজ্জামানের ওপরে চাপিয়ে দিয়ে উনি বলবেন যে আমি তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো ওদের সামলায় দিয়েছিলাম, ওরা করেছে আমি কি জানি, এটাই উনি করবেন। এটাও মেটিকুলাস প্ল্যানের অন্তর্ভুক্ত। কিন্তু বলছে কারা? বলছে হচ্ছে সার্জিস আলম। তারা বলছে আওয়ামী লীগ গুন্ডা যারা আছে তাদেরকে আজকেই লাস্ট ডেট, তারপরে তারা সমস্ত অ্যারেস্ট ফ্যারেস্ট গুলো শুরু করলো, নাহলে পরে সরকারকে আলটিমেটাম দিয়েছিল। এদিকে আবার প্রেস সচিব শফিকুর আলম, তিনি অত্যন্ত মহান ব্যক্তি। শফিকুর আলম বলে বেড়াচ্ছে $1 মিলিয়ন খরচ করে ডক্টর ইউনূসের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র হচ্ছে জড়িত ভারতীয় মিডিয়া। যত দোষ নন্দ ঘোষ, যত দোষ তরুণ ঘোষ। এবার আমার নামে দোষ আসবে যে তরুণ ঘোষ সমস্ত তাকিয়ে ছিল, তার দোষ দিন, তাতে আমার কিছু বিন্দু মাত্র কিছু যায় আসে না। আমি আগেও বলেছি, আপনারা পারলে আমার নামে 50টা মামলা করুন, তাতে আমি ভয় পাই না। কিন্তু মামলা করার জন্য ভারতবর্ষে আসবে, আপনাদের দেশের কোনো বৈধতা নেই, সরকারের কোনো বৈধতা নেই, সুতরাং আপনাদেরকেও মানে না। মার্কিন যুক্তরাষ্ট্রই আপনার পেছনে পড়ে গেছে হাত দিয়ে। কোথায় গিয়ে পালাবেন এখন আপনারা ভেবে রাখুন, কোথায় গিয়ে পালাবেন, কিন্তু দাবিয়ে রাখতে পারবেন না। যতই অপারেশন ডেভিল আর্ন করুন, দাবিয়ে রাখতে পারবেন না আপনারা। কারণ এবারের সংগ্রাম হচ্ছে মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনাদের ভাতে মারবে, আপনাদের পানিতে মারবে, আপনাদের অর্থনীতিতে মারবে, আপনাদের সর্বত্র আপনাদের আঘাত করবে। আমি আপনাদের বলবো, বাংলাদেশের মানুষ, আপনারা এক কাজ করুন, গ্রামীণ ফোনের যত লাইন আছে, টেলিফোন সংযোগ লাইন আছে, আপনারা বয়কট করুন। বছরে গ্রামীণ ফোন 4,500 কোটি টাকা আয় করে, ওদের অর্থনীতিতে আঘাত করুন। ওরা যেমন আপনাদের আঘাত করেছে, মারধর করে কিছু হবে না, অর্থনীতিতে আঘাত করুন। এই বিএনপি জামাত যাদের যত মল রয়েছে, হোটেল রয়েছে, তারপর আপনার প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোকে আপনারা বয়কট করুন। তাদের আন্ডারে যদি বাজার থাকে, বাজার বয়কট করুন। এটা আপনারা করতে পারেন, আপনাদেরই করতে হবে। বয়কটের রাস্তায় যান, আপনারা সবাই মিলে গ্রামীণ ফোন ছাড়তে লেগে যান, লাইন ছাড়তে লেগে যান, ইউনূসের ঘাম ছুটে যাবে। বছরে 4,500 কোটি টাকা যদি লাভ চলে যায়, কিন্তু কোন সম্পত্তিতে আপনারা হামলা করবেন না। কারণ আপনারা যারা আওয়ামী লীগ, তারা কিন্তু সন্ত্রাসের পক্ষে নয়, তারা কিন্তু শান্তির পক্ষে। এটা কিন্তু আপনারা কিন্তু বুঝিয়ে দেবেন। এই আপনার অপারেশন ডেভিল হান্ট ফান্ড করে এসব কিছু আপনি যদি বয়কট করেন, আপনি যদি ওর দোকানে না খেতে যান, ওর হোটেলে না খেতে যান, ওর দোকানে না কিনতে যান, ওর মলে যদি পা না বাড়ান, আপনি যদি গ্রামীণ ফোনের লাইন ছেড়ে দেন, কোন অপারেশন আপনার হান্ট আপনাকে কি করবে? আপনাকে কেউ কিছু করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একদিনও এর মধ্যে কোনো প্রত্যাঘাতের কথা কখনো উচ্চারণ করেননি। এবার তিনি প্রত্যাঘাতের রাস্তায় যাচ্ছেন। তিনি একটা ছোট আমি ভিডিও দিচ্ছি, অডিও ক্যাপশন দিচ্ছি, আগে সেটা শুনুন। এসে গেছে রুখে দাঁড়াবার সময়, এসে গেছে প্রতিরোধ করবার। জনগণ আমাদের সাথে আছে, জনগণকে সাথে নিয়ে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এটাই আমার নির্দেশ। প্রত্যেকে প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। শত্রুর মোকাবেলা করতে হবে। এরা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, গণশত্রু। এই গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষা করার জন্য যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে আপনারা নামেন, এটা আমার আহ্বান। সব শেষে আসি আমাদের ফ্রান্সে যিনি বসে আছেন তার কথাতে। তিনি এখন বলছেন যে ভাঙচুর টাংচুর আর করো না ভাই, অনেক হয়ে গেছে ভাঙচুর টাংচুর। অনেকেই বলছেন যে আমাদের আমির থেকে আরম্ভ করে ওই আপনাদের যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে আছেন, সাংঘাতিক না কি আছেন একজন, তিনিও সমস্ত এখন শান্তির বাণী ছড়াচ্ছেন। কিন্তু এদিকে এবার মোড় ঘোরাতে শুরু করেছেন ওই ফ্রান্সে যিনি থাকেন তিনি বলছেন 31-এ এবার সীমান্তের ডাক, বড় কিছু ঘটছে ভাই।
আমরা তো এই জন্য বসে আছি, ভারতবর্ষ কিন্তু এই জন্য বসে আছে। কবে আপনারা আসবেন, আপনাদের স্বাগত জানাবো আমরা। আপনাদের অপারেশন ডেভিল হান্টের লোকজন আছে না, পারলে ওদেরকে নিয়ে আসবেন। আপনারাও যে পারলে আপনাদের যে বন্দুক ফন্দুক আছে না, ওগুলোকে নিয়ে আসবেন। আপনাদের কত লোক আছে, একবার সীমান্তের দিকে আসুন, আসুন একবার, আমরা ওয়েলকাম করছি। আপনি ফ্রান্সে বসে আপনি তো বড় বড় কপচানি মারছেন, একবার এসে আপনি এই মিছিলের লিড দিন না, আপনি মিছিলটায় লিড করুন যে আমি এসছি তোমাদের সঙ্গে, আমি রাস্তায় নেমেছি, চলো আমরা সীমান্তের দিকে যাই, প্রথম বুলেটটা আমি খাবো। আসুন, ক্ষমতা থাকলে আসুন, আর যদি জায়গা বলে দেন আর সীমান্তের এপারে আমি গিয়ে দাঁড়াবো। আমার ফোন নাম্বার আপনি জানেন, আপনি একবার আমায় ফোন করেছিলেন, যেই শুনেছেন আমি ইন্ডিয়ান, আমার ফোন আর ধরেন না, আমার সঙ্গে কথাও বলেন না। ক্ষমতা থাকলে, সাহস থাকলে, কলিজার জোর থাকলে একবার আমাকে ফোন করবেন, ফোন করে আপনি বলবেন আমি ওই জায়গায় যাচ্ছি সীমান্তের, আপনি আসুন, আমিও যাব। আপনাদের কত জোর আছে আমিও দেখব। আর আমরা এখানে বসে আছি আপনাদের স্বাগত জানানোর জন্য ফুলের মালা নিয়ে। সেটা এখন কবরে যাবে না আপনার গলায় যাবে সেটা হচ্ছে পরের কথা, কিন্তু ফুলের মালা নিয়ে কিন্তু ভারতবর্ষ রেডি হয়ে আছে। এই ফাঁদে এবার পাটা দিই, আমরা চাইছি আপনারা এখানে আসুন, এসে আমাদের ওপরে হামলাটা করুন। যদি হামলা না করেন আমাদের ওপরে, তাহলে পরে ভারতবর্ষ আক্রমণটা করবে কি করে? আপনারা আক্রমণটা করুন। পাকিস্তান যখন 71 সালে যখন আক্রমণটা করেছিল, তখন ইউএনএতে গিয়ে ভারতবর্ষ বলেছিল আমি তো আক্রান্ত, আমার মাটিতে বোমা ফেলে গেছে, আমি আক্রান্ত, সুতরাং আমার ডিফেন্ড করার অধিকার রয়েছে। আপনি আমার সীমান্তে আসুন, আসুন আমার সীমান্তে, আর আমিও দেখব আপনাদের কত ক্ষমতা আছে। আমিও দেখব, যদি সাহস থাকে, যদি ক্ষমতা থাকে, যদি সত্যি সত্যি বাপের বেটা হন, তাহলে পরে সীমান্তের দিকে আসুন। আমি আপনাদের ওয়েলকাম করছি, সীমান্তের দিকে আসুন। আর দরকার হলে আমায় ফোন করবেন, আমি সেই দিন যেখানে বলবেন সেই সীমান্তের ওইখানে গিয়ে আমি দাঁড়িয়ে থাকবো, আপনি ওপারে থাকবেন, আমি এপারে থাকবো, হোক লড়াই হোক, দেখবো এই লড়াইতে কে জেতে। যত আওয়াজ, সমস্ত ফ্রান্সে বসে বসে মানুষকে তাতানো, আপনি কি মনে করছেন আপনি হাতের বাইরে থেকে যাবেন? কখনোই থাকবেন না। আপনি এবং সাংঘাতিক দুজনেই কিন্তু হেফাজতে আসবেন, ওই বাংলার মাটিতে আপনাদের বিচার হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের বিচার করবে। ততদিন পর্যন্ত আমি এই ভিডিও লাগিয়ে যাব এবং সেদিন খুব একটা দূরে নয়, মার্চের মধ্যে যা হবার হবে, আমি আবার আপনাদের নিশ্চিত করছি যা হবার হবে মার্চের মধ্যে, তার সমস্ত কিছু জানতে পারবেন আপনার এই মোদী সাহেবের সঙ্গে বৈঠকের পরে ট্রাম্পের। তার জন্য অপেক্ষা করুন আপনারা। আপনাদের কালো দিন এগিয়ে আসছে, আপনারা কোথাও গিয়ে মুখ লুকিয়ে থাকতে পারবেন না। আপনাদের দিন শেষ হয়ে আসছে, আপনারা শুধু সময়ের অপেক্ষা, কবরে যাওয়ার দিন গুনতে থাকুন। আপনাদের কিন্তু ডেজ আর নাম্বারড, ডেজ আর নাম্বারড। আপনাদের এই যারা যারা আছেন প্রত্যেকের কিন্তু ছবি সহ সব ডিটেল আমাদের কাছে আছে। ডেজ আর নাম্বারড। যেখানে আপনারা লুকিয়ে থাকুন, ওই বিল থেকে টেনে বার করব। শান্ত দেশকে একটা অশান্ত করে দিয়ে ধ্বংসলীলা চালাচ্ছেন আপনারা। আপনাদের কেউ ক্ষমা করবে? দেশের মানুষ ক্ষমা করবে না, বিদেশের মানুষ কেন? তাই বিদেশের মানুষ ক্ষমা করতে যাবে, ভারতবর্ষ তো কখনোই ক্ষমা করবে না। ভারতবর্ষের শত্রু আপনারা, জারজ সন্তান, পাকিস্তানের জারজ সন্তান আপনারা। দর্শক, আজকে আর বেশি কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।